হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপারের 127 নম্বর পেজ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় থেকে হিস্ট্রি থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের কমলা গার্লস স্কুল থেকে হিস্ট্রি থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন ছিল তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি, আর ভিডিওটা আপলোড করা আছে। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের 2 নম্বরের সম্ভাব্য কোশ্চেন, তাই অবশ্যই কিন্তু ওই কোশ্চেনগুলো মিস করবে না। আর তোমাদের হিস্ট্রি থেকে মোট 16টা কোশ্চেন থাকবে 2 নম্বরের, করতে হবে 11টা, তাই 22 নম্বর থাকছে। আর 22 নম্বরটা কিন্তু অনেকটাই, তাই কিন্তু তোমাদের 2 নম্বরের দিকে ভালোই জোর দিতে হবে। চলো এই ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, আর ভুলে গেলে তোমাদেরই কিন্তু মুশকিল। কারণ এর পরবর্তীতে যে সমস্ত এই টেস্ট পেপারে যে স্কুলগুলো আছে তার কিন্তু আরও 3টে থেকে 4টে সেট আমি কিন্তু করিয়ে দেবো। মোট 7টা থেকে 8টা সেট করাবো। 2টো হয়ে গেল, এটা আপলোড করলে 2টো, আর এরপরে কিন্তু 6টা সেট তোমরা পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর 15 তারিখে লাস্ট মিনিট সাজেশন যেটা সেটা কিন্তু দিয়ে দেবো। চলো 1 নম্বর কোশ্চেন বলছে, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে 1960-এর দশক থেকে যে ইতিহাস সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছে তাই কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত। 2 নম্বর কি না, কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার দেখো, 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ইংল্যান্ড থেকে আগত ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় জীবনযাত্রা, ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মতামত সম্পর্কে অবগত করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। আর অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে, খাতায় নোট ডাউন করলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই শর্টে করে দেওয়া আছে, মানে 2 নম্বরের জন্য যথেষ্ট। এগুলো পড়ে খাতায় নোট ডাউন করে অবশ্যই কিন্তু পড়ে নেবে। 3 নম্বর কোশ্চেন বলছে, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? না, বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রথম স্বব্যবচ্ছেদ করার কৃতিত্ব তারই। তিনি প্রথমে এই কলেজে ডাক্তার এবং পরবর্তীকালে তিনি এই কলেজের সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন পদ লাভ করেছিলেন। পূর্ব পরিচয় কী ছিল? না, মধুসূদন গুপ্ত হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। অনুমান করা হয় তিনি সম্ভবত 1800 খ্রিস্টাব্দ নাগাদ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ ছিলেন হুগলি জেলার নবাব পরিবারের একজন গৃহ চিকিৎসক। আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে তাদের পারিবারিক সুখ্যাত ছিল। স্বব্যবচ্ছেদ মধুসূদন গুপ্তের অবদান কী ছিল? না, বর্তমান চিকিৎসাবিদ্যার অন্যতম অঙ্গ হলো স্বব্যবচ্ছেদ। অষ্টাদশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন হিন্দু সমাজ স্বব্যবচ্ছেদের ঘোর বিরোধী ছিল, সেই সময়ে দাঁড়িয়ে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম স্বব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। তার এই কাজের জন্যে কোম্পানি সরকার তাকে কিন্তু তোপধ্বনি করে সম্মান জানায়, এই জন্যই কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছেন। 4 নম্বর কোশ্চেন বলছে, দেখো মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? না, এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয়। এক নম্বর। 2 নম্বর পয়েন্ট বলছে না, এই বিদ্রোহের দ্বারা বেগার শ্রম প্রথা নিষিদ্ধ করা হয়। 5 নম্বর কোশ্চেন দেখো না, নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দের 31শে মার্চ নীল কমিশন কিন্তু গঠিত হয়। এই কমিশন গড়ে তোলার উদ্দেশ্য ছিল নীল চাষিদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে তদন্ত করা। সরকারি সদস্যদের নিয়ে মূলত এই কমিশন গঠিত হলেও কমিশন নীলকরদের বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগ স্বীকার করে নিয়েছিল। 6 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এবিটিএ টেস্ট পেপারে অনেকগুলো সেটে আছে। তিতুমির স্মরণীয় কেন? না, তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। তিনি রায়বেরেলির সৈয়দ আহমদ ব্রেলভির সংস্পর্শে এসে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হন। তিনি বাংলায় জমিদার, মহাজন, নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করেন। 7 নম্বর কোশ্চেন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটাও অনেকগুলো সেটে পাওয়া গেছে, এবিটিএ তো অনেকগুলো সেটেই আছে এই কোশ্চেনটা। দেখে নাও, 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা। উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা। 2 নম্বর প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা। 3 নম্বর সর্বভারতীয় চেতনা গড়ে তোলা। 4 নম্বর দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। আর একটা কথা, তোমাদের কিন্তু আগামীকাল 12টার সময় কিন্তু এর পরবর্তী যে সেটটা আছে সেটা কিন্তু আপলোড করে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আগে যারা এবিটিএর
সেটগুলো দেখোনি হিস্ট্রি থেকে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলো কিন্তু খুবই হেল্পফুল তোমাদের জন্য। আর একাধিক কোশ্চেন দেখা যাচ্ছে কি বারবার রিপিট হচ্ছে, তার থেকে বোঝা যায় যে ওই কোশ্চেনগুলোই বেশি বেশি করে পড়তে হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? না, 19 শতক ভারতের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। সভা সমিতি সমূহ কি? না, বিভিন্ন প্রেসিডেন্সি শহরে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতা বঙ্গহিতকারী সভা, বঙ্গভাষার প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রভৃতি সমিতি গড়ে উঠেছিল এই সময়। বোম্বাইয়ে কিনা বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। মাদ্রাজে এই সময় অনেকগুলো সমিতি গড়ে ওঠে। মাদ্রাজে মাদ্রাজ মহাজন সভা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা গড়ে ওঠার জন্য অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলে কিন্তু আখ্যা দিয়েছেন। 9 নম্বর কোশ্চেন, এটাও একাধিক টেস্ট পেপারে পাওয়া গেছে, এবিটিএ টেস্ট পেপারে হিউজ পরিমাণে এই কোশ্চেনটা দিয়েছে, যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? না, জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন, মানে বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? না, জগদীশচন্দ্রের মতে এটির মুখ্য উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার, বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া, বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রভৃতি মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান জনকল্যাণের জন্য তেমন কোনো সুফল দিতে পারেনি। তবুও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চায় নিয়োজিত আছে। 10 নম্বর কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেকগুলো সেটে কিন্তু এই কোশ্চেনটা দেখা যাচ্ছে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ভূমিকা দেখো। ভারতের বামপন্থীরা শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির জন্য ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কিন্তু গঠন করেন। এস.এ. ডাঙ্গে, মজফর আহমেদ, পি.সি. যোশী এবং মোহন সিং জোশের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই পার্টির মূল লক্ষ্য কী ছিল? না, সুসংগঠিত আন্দোলন পরিচালনা, না শ্রেণী সংগ্রাম, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা লোপ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সংবাদপত্র স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার দান প্রভৃতি দাবি দেওয়া তুলে এই সংগঠন শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন পরিচালনা করতে সক্ষম হয়। 2 নম্বর কিনা, পত্রপত্রিকার মাধ্যমে প্রচার। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি বিভিন্ন আঞ্চলিক পত্রপত্রিকার মাধ্যমে শ্রমজীবীদের মধ্যে প্রচার চালায়। এই সংগঠনের বাংলা শাখার মুখপত্র লাঙ্গল, গণবাণী, মাদ্রাজ শাখার মুখপত্র ছিল কিন্তু ওয়ার্কার প্রভৃতি কৃষক ও শ্রমিকদের মধ্যে বামপন্থী ভাবধারা ও ঐক্যবদ্ধ জাগরণে সাহায্য করে। 11 নম্বর কোশ্চেন কী বলছে? না, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? অ্যান্সার দেখে না। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ এর জন্য দায়ী ছিল। এই ঘটনার বিরুদ্ধে যে আন্দোলন হয় ইতিহাসে তা বঙ্গ বিরোধী আন্দোলন নামে কিন্তু পরিচিত। স্বদেশী আন্দোলন নামেও কিন্তু এটিকে বলা হয়। নানা কারণে বাংলার কৃষকরা এই আন্দোলন থেকে দূরে সরে থাকে। কৃষক শ্রেণীর যোগ না দেওয়ার কারণ কী ছিল? এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং 4 নম্বরের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই আন্দোলনে কৃষক শ্রেণীর যোগ না দেওয়ার কারণগুলি হলো: 1 নম্বর, কৃষকদের দুরবস্থা। ইংরেজ শাসন বাংলায় প্রথম প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে কৃষকদের উপর প্রবল আর্থিক চাপ পড়ে এবং প্রতিক্রিয়া হিসেবে কৃষক বিদ্রোহ ঘটে। কৃষকেরা ইংরেজ শোষণের স্বরূপ বুঝতে পেরেছিল, কিন্তু নিজেদের সমস্যা দুরবস্থা নিয়ে তারা এতটাই জর্জরিত থাকতো যে কোনো রাজনৈতিক আন্দোলনে যোগদানের কথা তারা ভাবত না। 2 নম্বর কিনা, শ্রেণী বৈষম্য। ইংরেজ আমলে বাংলার সমাজে একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে। এই শ্রেণী গরিব কৃষকদের দুঃখে সমব্যথী ছিল না। গরিব কৃষকেরাও মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলনে তাই যোগদান করেনি। কৃষকদের সঙ্গে রাজনৈতিক নেতাদের তেমন কোনো যোগাযোগও ছিল না। 3 নম্বর কি? দুটো পয়েন্ট দিলেই হবে তোমাদের 2 নম্বরের জন্য। যদি 4 নম্বরে আসে তাহলে ওই ভূমিকা প্লাস হচ্ছে এই 3টে পয়েন্ট। আঞ্চলিকতা। লর্ড কার্জন পূর্ব বাংলা সফরের সময় বলেছিলেন পূর্ব বাংলা একটি পৃথক প্রদেশ হিসেবে গঠিত হলে এখানকার মানুষের, বিশেষত গরিব কৃষকদের উন্নতি হবে। 12 নম্বর কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হওয়া কোশ্চেন। এই যে শেষের 3-4টে বললাম এগুলো কিন্তু বারবার রিপিট হওয়া কোশ্চেন। যারা এবিটিও ভালো করে ফলো করেছো, 8-10টা সেট করেছো এবং যারা পর্ষদের টেস্ট পেপার করছো
দুটো সেটে চলছে, আগের সেটেও কিছু কোশ্চেন ছিল, 2টো না 3টে কোশ্চেন ছিল। তারা বুঝতেই পারছো যে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই কোশ্চেনগুলোর উপর জোর দাও। যারা রেগুলার এই টেস্ট পেপারগুলো ফলো করছো তারা কিন্তু বুঝতেই পারছো যে কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, আর ওই কোশ্চেনগুলো ভালো করে দেখলেই কিন্তু তোমরা এইখান থেকেই কিন্তু 11টা কমন পেয়ে যাবে, 11টা বা 12টা কমন পেয়ে যাবে, আর সেখান থেকেই তো করে নিতে পারবে। 16টা মানে কমসে কম 14টা তো কমন পাবে। 14টা কমন পেতে অবশ্যই কিন্তু 15 তারিখে লাস্ট মিনিট সাজেশনটার দিকে তোমরা খেয়াল রেখো। 12 নম্বর কোশ্চেন বলছে, দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? না, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর উদ্দেশ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। 2 নম্বর স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রসার ঘটানো এবং বিদেশি দ্রব্য বয়কট করা। 13 নম্বর কোশ্চেন কী বলছে? 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার দেখো, উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে আলোচনা শুরু হয় 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। জওহরলাল নেহরু ও লিয়াকত আলীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে কিন্তু পরিচিত। 14 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আর আগের কোশ্চেনটা যেটা বললাম নেহরু লিয়াকত চুক্তি কী বা এই চুক্তির গুরুত্ব কী ছিল, ওই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে একাধিক টেস্ট, মানে তোমাদের সেটে এবিটিএ টেস্ট পেপারের সেটেও অনেকগুলোতে রিপিট হয়েছে, একাধিক সেটে। 14 নম্বর কোশ্চেন, এলওসি কি? এই কোশ্চেনটাও বারবার রিপিট হওয়া কোশ্চেন। ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত দেশীয় রাজ্য হলো কাশ্মীর। এখানকার রাজা হরি সিং স্বাধীন ভারতে থাকতে চেয়েছিলেন, কিন্তু পাক হানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে ভারত কাশ্মীরকে সাহায্য করে। এর বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল কি? দেখতে থাকো, লাইন অফ কন্ট্রোল কি? লাইন অফ কন্ট্রোল কি? 1 নম্বর দেখো না, 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর কাশ্মীরের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 2 নম্বর কি না, জাতিপুঞ্জের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষিত হয়। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করা হয়, যাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি। 15 নম্বর কোশ্চেন, স্মৃতিকথাকে কীভাবে দেশভাগের ইতিহাসে রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? না, অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। অপরদিকে আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই সেগুলি হয়ে ওঠে ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর, এই যে আত্মজীবনীটা ভালো করে দেখে রাখবে, এখান থেকে 1 নাম্বার তোমরা কিন্তু পাবে। বিপিনচন্দ্র পালের হচ্ছে 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, বীণা দাসের শৃঙ্খল ঝঙ্কার, বুদ্ধদেব বসুর আমার জীবন ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। 16 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা তো বারবার রিপিট হচ্ছে, পাত্তি সিরামালু কে ছিলেন? অনেক জায়গায় দেওয়া আছে পট্টি সিরামালু কে ছিলেন? না, অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন পাত্তি সিরামালু। স্মরণীয় হওয়ার কারণ কিনা, 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পাত্তি সিরামালু অমরজীবী কিন্তু উপাধি দেওয়া হয় পাত্তি সিরামালুকে। এই ছিল তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো। তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখবে। আর একটা কথা আমি তোমাদের অ্যাডভাইস দিই, তার কারণ হচ্ছে তোমরা এতদিন পর্যন্ত যারা ভালো রেজাল্ট করেছে তাদের মুখে একটা কথাই শুনবে যে আমরা রেফারেন্স বই পড়ে
বা ওই চ্যালেঞ্জার টার্গেট ওই সব থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট করিনি, আমরা করেছি হচ্ছে টেক্সট বই ভালো করে ফলো করে। তাই অবশ্যই তোমাদের একটা কথা বলবো, এই যে কোশ্চেনগুলো দেখছো, শেষে দেখলে নেহেরু লিয়াকত চুক্তি কি, এলওসি কি, তার জীবন স্মৃতিকথা আর আত্মজীবনী, এই সমস্ত যে দেখছো, আরও যে কোশ্চেন দেখলে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, তার স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, হিন্দু মেলা উদ্দেশ্য কী ছিল, ভারত সভার উদ্দেশ্য কী ছিল, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমরা, উদ্দেশ্য, কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, এই জায়গাগুলো ভালো করে পড়তে থাকো। এইগুলো পড়লেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে। যত তোমরা নোটস পড়ো আর যাই পড়ো, টেক্সট বই ফলো করো, দেখবে ভালো রেজাল্ট করবে। টেক্সট বই বেশি পড়তেও লাগবে না, খুব কম পরিমাণে পড়তে হয়। সেই জায়গাগুলো থেকে ভালো করে পড়ো। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো বেশি জোর দেওয়া হচ্ছে এবং কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। তার জন্য তোমরা দেখবে এই যে উদ্বাস্তু সমস্যা কী, হ্যাঁ, উদ্বাস্তু সমস্যাটা ভালো করে দেখবে। এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে, এই কোশ্চেনগুলো ভালো করে দেখতে থাকো। যে যে জায়গাগুলো বলছে বারবার রিপিট হচ্ছে, সেই জায়গাগুলো টেক্সট বইয়ে খুঁজে বার করো এবং সেই জায়গাগুলো ভালো করে পড়ে রেডি করো, তাহলে দেখবে ভালো রেজাল্ট হয়ে যাবে। আর শুধু এই নোটসের ওপর আর এই কোশ্চেনের ওপর কিন্তু নির্ভর করে ভালো রেজাল্ট হবে না। আর অনেকেই জানে না যে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো অনেকেই পাচ্ছে না খুঁজে। তোমাদের বন্ধুরাই পাচ্ছে না, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যায়। অবশ্যই 100টা কোশ্চেন, মানে 11 থেকে 22 নম্বর, 22 নম্বরটা কিন্তু কম নয়। অবশ্যই তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়ো। আর আশা করি এই যে কোশ্চেনগুলো করানো হচ্ছে, এই কোশ্চেনগুলো করলেই তোমরা পেয়ে যাবে। কিন্তু এই জায়গাগুলো ভালো করে পড়লে কী হবে, তোমাদের 4 নম্বরের জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে, 4 নম্বরের জন্য তৈরি হয়ে যাবে, শুধু 2 নম্বরের জন্য নয়। কিন্তু এগুলো যদি 4 নম্বরে আসে, তোমরা কিন্তু লিখতে পারবে না, 2 নম্বরের মতো করে লিখে আসবে। কিন্তু এই জায়গাগুলো ভালো করে যদি দেখে যাও, তাহলে কিন্তু 4 নম্বরে আসলেও তোমরা কিন্তু করে দিয়ে আসতে পারবে। এটাই বলার ছিল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী যে স্কুলটা আছে, শ্যামবাজার এভি স্কুল, ওই সেটে 2 নম্বরের কোশ্চেনটা কিন্তু আমি আগামীকাল দুপুর 12টায় কিন্তু আপলোড করে দেবো। অবশ্যই তোমরা চেক করে নেবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে করো, আর হচ্ছে টেক্সট বইটা ভালো করে পড়তে থাকো। থ্যাংক ইউ।